প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডার সমস্যা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, ফ্রোজেন শোল্ডার, তো আমাদেরকে জানাবেন যে ফ্রোজেন শোল্ডার বলতে কি বোঝায়? আমাদের দুটি হাড়, একটি হচ্ছে হিউমেরাস আর একটা হচ্ছে স্ক্যাপুলা। এই দুটি হাড় মিলে যে জয়েন্ট ফর্মেশন করে এটাকে আমরা বলি শোল্ডার জয়েন্ট। এই কাঁধের যে জয়েন্ট এটাকে বলে শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্টটি একটা ক্যাপসুলের মধ্যে থাকে, যেটা সাইনোভিয়াল ফ্লুইড বলে। এই ক্যাপসুলটা যদি কোনো কারণে ফ্রিজিং হয়ে যায়, মানে জমাট বেঁধে যায়, তখন এই জয়েন্টের মুভমেন্টগুলো কমে যায়। এই জয়েন্টের মূলত আমরা হাত তুলি, উপরে নিই, পিছিয়ে নিই, সাইডে নিই। এই যে মুভমেন্টটা, এটা কিন্তু শোল্ডার জয়েন্টের এই মুভমেন্ট। এই মুভমেন্টটা যখন রেস্ট্রিক্টেড হয়ে যায়, মানে শোল্ডার জয়েন্টটা যখন ফ্লেক্সিবিলিটি হারায়, তখন এটিকে বলা হয় ফ্রিজিং বা ফ্রোজেন শোল্ডার। কি ধরনের সমস্যা হয় বা হতে পারে এটি হলে? এটি হলে মূলত আমাদের শোল্ডার জয়েন্টের অনেক ধরনের মুভমেন্ট আছে, তার মধ্যে 4টি মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে উপরে তোলা, একটা পিছিয়ে নেওয়া, একটা সাইডে নেওয়া, একটা নিচে নেওয়া। ফ্রোজেন শোল্ডার যখন হয়, যে রোগী এই রোগে ভুগছে, তাদের টিপিক্যালি 2টা মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড হয়ে যায়। একটা হচ্ছে উপরে তোলা আর একটা হচ্ছে পিছিয়ে নেওয়া। আচ্ছা। এই মুভমেন্টটা করতে গেলে সে খুব পেইন ফিল করে, এবং দেখা যায় যে শার্ট পরতে গেলে বা অন্য কিছু পরতে গেলে সে হাতটা উপরে তুলতে পারে না, বা হাতটাকে পিছের দিকে নিতে গেলে যখন পিঠে কোনো কিছু ধরতে যায়, এই মুভমেন্টটা সে করতে পারে না। এই ফ্রোজেন শোল্ডার আসলে মূলত হয় হচ্ছে তার শোল্ডার জয়েন্টের যে চারপাশে যে ক্যাপসুলটা আছে, এই ক্যাপসুলটার অ্যাডহেশন হয়ে যায়, ক্যাপসুলটা লেগে যায়। তখন এই দুটি হাড়, একটি হাড়ের উপরে আরেকটি হাড় যে উঠে যাওয়া, যখন আমরা একটা জয়েন্ট মুভ করি, তখন কিন্তু এই জয়েন্ট যে দুটি হাড় দিয়ে তৈরি হয়, এই হাড়গুলো কিন্তু একটি আরেকটির উপর ফ্রিলি মুভ করে, স্লাইডিং করে, গ্লাইডিং করে। যখন জয়েন্টটা ফ্রিজ হয়ে যায় এবং অ্যাডেশন হয়ে যায়, জয়েন্টের হাড়গুলো একটা আরেকটার সাথে লেগে যায়, তখন কিন্তু এই মুভমেন্টটা আর সে করতে পারে না। সেক্ষেত্রে হয় কি, ফ্রোজেন শোল্ডারের রোগীদের এমনিতে তার তেমন একটা ব্যথা থাকে না, কিন্তু যখনই সে হাত উপরে তুলতে চায় বা পিছিয়ে নিতে যায়, তখনই সে তীব্র ব্যথা অনুভব করে। ব্যথা ছাড়া কিংবা এই যে মুভমেন্ট রেস্ট্রিকশন, এটি ছাড়া কি আর কোনো ধরনের উপসর্গ থাকে কিনা? এই ফ্রোজেন শোল্ডার আসলে হয় মূলত কিছু মেডিকেল কন্ডিশনের কারণে। অনেক সময় রোগীরা মনে করে যে এই যে আমার এখানে তীব্র ব্যথা, হয়তো আমি কোনো আঘাত পেয়েছি, বা আমার অনেকে মনে করে আমার হাতের এই জায়গাটা ভেঙে গিয়েছে। কিন্তু মূলত এটি কোনো আঘাত বা ভেঙে যাওয়া নয়, মূলত এটি কিছু মেডিকেল কন্ডিশনের পার্শ্ব প্রতিক্রিয়া এই ফ্রিজিংটা হয়। যেমন ফ্রোজেন শোল্ডারের লিডিং ক্লজ হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল হয়ে যায়, তখন এই জয়েন্টটা ফ্রিজিং হয়ে যায়। অনেক সময় থাইরয়েড হরমোনের সমস্যা, ব্রেইনের কিছু রোগ আছে যেমন পার্কিনসন ডিজিজ, স্ট্রোকের পরে এইসব রোগের কারণে কিন্তু ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। তখন দেখা যায় যে রোগীর যে শুধু ব্যথা থাকে তা কিন্তু না, তার জয়েন্টের মুভমেন্টের রেস্ট্রিকশন থাকে। অনেক সময় দেখা যায় যে ফ্রোজেন শোল্ডার অনেকদিন হয়ে গেলে ব্যথা কমে যায়, কিন্তু রোগী বলে যে আমি এই জয়েন্টটা, হাতটা উপরে তুলতে পারি না, পিছিয়ে নিতে পারি না, বা হাত দিয়ে আমি কোনো কিছু কাজ করতে পারি না। স্টিফনেস ইজ দ্য সেকেন্ড কমনেস্ট সিমটম অফ ফ্রোজেন শোল্ডার। ফার্স্ট সিমটম হচ্ছে পেইন, দেন হচ্ছে স্টিফনেস। এছাড়া টিংলিং সেন্সেশন, অনেক সময় এই জয়েন্টের ফ্রিজিংয়ের কারণে রোগী বলে যে আমার পুরো হাতটাই ঝিনঝিন করে, শিনশিন করে, এবং রাতে আমি ঘুমাতে। থার্ড সিমটম হচ্ছে ইনসমনিয়া, রোগীর ঘুমে খুব সমস্যা হয়, এবং রোগী ঘুমের মধ্যে যখন যেদিকে ফ্রোজেন শোল্ডার ওদিকে কাত হয়ে যায়, তার ঘুম ভেঙে যায়। আর প্লাস হচ্ছে গিয়ে দ্য অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, যেমন হচ্ছে জামা পরা, শার্ট পরা, কাজ করা, আমাদের যে কোনো কাজের মধ্যে কিন্তু আমাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্ট থাকে। এটির ক্ষেত্রে আপনি বলছিলেন ডায়াবেটিস মেলাইটাস একটি অন্যতম কারণ, তবে ডায়াবেটিস ছাড়া আর কি কোনো কারণ আছে কিনা? আর ডায়াবেটিস তো একটা অন্যতম কারণ বলছি। এছাড়া থাইরয়েড হরমোনের প্রবলেম থাকলে কিন্তু আপনার ফ্রোজেন শোল্ডার হতে পারে। অনেক সময় আমরা ডাক্তারও এটা মিস করে থাকি, হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কমে গেলে কিন্তু ফ্রোজেন শোল্ডার নিয়ে মিস করে। এছাড়া অনেক সময় দেখা যায় যে কিছু রোগ আছে যেগুলোতে মানুষের মুভমেন্টগুলো স্লো হয়ে যায়, যেমন পার্কিনসন ডিজিজ বা পার্কিনসন লাইক অনেকগুলো রোগ আছে যেগুলোতে আমাদের জয়েন্টের মুভমেন্টগুলো স্লো হয়ে যায়, তখন কিন্তু কিছুদিন পরে তার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে।
যে কোনো ইমোবিলিটি আপনার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে। অনেক সময় স্ট্রোক, যে সাইডে হেমিপেরিসিস হয় ওই সাইডের মুভমেন্ট কিন্তু কমে যায়। জি। So, আমরা জানি যে স্ট্রোকের রোগীদের একটা দিকের হাত পা অবশ হয়ে যেতে পারে। যখন হাত পা অবশ হয়ে যায় তখন কিন্তু তার শোল্ডার জয়েন্টের মুভমেন্ট তেমন একটা থাকে না। পরবর্তীতে 2 থেকে 3 মাস স্ট্রোকের পরে দেখা যায় যে রোগী এই জয়েন্টের ফ্রোজেন শোল্ডার বা তীব্র ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। অনেক সময় দেখা যায় যে রোগীর এই কোনো রোগই তার নেই, ডায়াবেটিস নেই, থাইরয়েডের প্রবলেম নেই, স্ট্রোক, পার্কিনসন কোনো রোগই নেই, কিন্তু তারপরও ফ্রোজেন শোল্ডার নিয়ে প্রেজেন্ট করে ইমোবিলিটি বা ল্যাক অফ এক্সারসাইজের জন্য। অনেক মানুষ হচ্ছে বিশেষ করে বার্ধক্যজনিত কারণে সে হাতের মুভমেন্ট খুব কম করে, ব্যায়াম করে না, তখন কিন্তু কোনো রোগ ছাড়াও তার এই ফ্রোজেন শোল্ডার বা শোল্ডার জয়েন্টের তীব্র ব্যথা নিয়ে সে আসতে পারে, ডাক্তারের কাছে প্রেজেন্ট করতে পারে। ফ্রোজেন শোল্ডার প্রতিরোধের কি কি উপায় আছে? ফ্রোজেন শোল্ডার আসলে যে এই রোগগুলোর কারণে হবে তা কিন্তু নয়, কোনো রোগ ছাড়াও কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। ফ্রোজেন শোল্ডার প্রতিরোধ আসলে সহজ। আমরা এই ফ্রোজেন শোল্ডারকে ইনভাইট করে আনছি। ল্যাক অফ অ্যাক্টিভিটি, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে যদি আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো বা যে ব্যায়াম, যা এক্সারসাইজগুলো এগুলো করলে কিন্তু আপনার শোল্ডার জয়েন্টের মুভমেন্ট কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা নাগরিক জীবনে এতই ব্যস্ত হয়ে যাচ্ছি যে স্বাভাবিক যে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট বা স্বাভাবিক যে কার্যক্রম সেটা আমরা করছি না, সেখান থেকে কিন্তু ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বাড়ছে। সেকেন্ড কারণ হচ্ছে যে আমরা অনেক সময় জানি না যে অগোচরেই আমাদের ডায়াবেটিস হয়ে গেছে। অনেক সময় রুগী আমাদের কাছে আসে শোল্ডার জয়েন্টের পেইন নিয়ে, আমরা রেট্রোগ্রেডলি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে তার এটা ডায়াবেটিস হয়ে গেছে বা তার ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আছে, মানে ডায়াবেটিস হওয়ার পথে সে কিন্তু জানে না। অনেক সময় রুগী আমাদের কাছে আসে জয়েন্টের পেইন নিয়ে, আমরা এক্সামিন করতে গিয়ে দেখি যে তার পার্কিনসন রোগ বা অন্যান্য রোগগুলো কিন্তু আছে। তাহলে রোগের কারণে যেমন ফ্রোজেন শোল্ডার হয়, আবার ফ্রোজেন শোল্ডার নিয়ে আসলে আমরা ইনভেস্টিগেট করতে গিয়ে দেখি যে সে অন্যান্য রোগে কিন্তু ভুগছে। ফ্রোজেন শোল্ডার প্রতিহত হওয়ার মূলত কারণ হচ্ছে আমাদের যে স্বাভাবিক জীবনযাপন, যে স্বাভাবিক যে ডেইলি অ্যাক্টিভিটি, যে ব্যায়াম আমাদের করা অত্যাবশ্যকীয়, সপ্তাহে 3 থেকে 4 দিন 20 থেকে 30 মিনিট ব্যায়াম করা, প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট করা আমাদের অত্যাবশ্যকীয়। ব্যস্ততার কারণে, অবহেলার কারণে, অলসতার কারণে আমরা এগুলো করছি না। এটাই কিন্তু ফ্রোজেন শোল্ডার প্রতিরোধের সবচেয়ে বড় উপায়। যাদের ডেভেলপ করে যাচ্ছে ফ্রোজেন শোল্ডার, সেটি আপনারা কিভাবে ডায়াগনোজ করে থাকেন? ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিস করার জন্য রোগীর হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, রোগী আপনার কাছে এসে কি বলল এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে ডাক্তারের হিস্ট্রির সাথে সাথে ওই হিস্ট্রিগুলো নিতে হবে যে রোগীর ডায়াবেটিস আছে কিনা, বিশেষ করে আনকন্ট্রোল ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, পার্কিনসন রোগ, রোগী কি রিসেন্টলি স্ট্রোক করলো কিনা, এগুলো আমাদেরকে নিতে হবে। প্রায়শই ফ্রোজেন শোল্ডারের রোগীদের একটা বদ্ধমূল ধারণা থাকে যে সে এইখানে হয়তো তার হাড় ভেঙে গেছে, অথবা লিগামেন্টে টান পেয়েছে, অথবা অন্য কোনো জয়েন্ট বা টেন্ডনের সমস্যা হয়েছে। কারণ রোগী তার পারসেপশন থেকে চিন্তা করে যে এইখানে এত তীব্র ব্যথা কেন হবে, রোগী তার পারসেপশনের কথা বলে। তা আমাদেরকেও হিস্ট্রিতে এই হিস্ট্রিটা খুব ভালো করে নিতে হবে যে সে কোনো আঘাত পেয়েছে কিনা। যখন রোগী বলবে যে আমি কোনো আঘাত পেইনি বা আমি আর এখানে কোনো ব্যথা আমি পেইনি, কিন্তু তারপরেও এখন তীব্র ব্যথা করছে, তখন আমাদেরকে ফ্রোজেন শোল্ডার সাসপেক্ট করতে হবে। কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন আমাদেরকে করতে হবে। যেমন রোগীর ফ্রোজেন শোল্ডারে কিন্তু শোল্ডার জয়েন্টের টিপিক্যাল 2টা মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড থাকে, একটা হচ্ছে হাত তুলতে আর একটা হচ্ছে হাত পিছিয়ে নিতে। যদি দেখা যায় যে তার হাত নিচে থাকলে তেমন কোনো ব্যথা নেই, বা হাত যদি সাইড টু সাইড মুভমেন্ট করে তেমন কোনো ব্যথা নেই, কিন্তু হাত তুলতে গেলে তীব্র ব্যথা এবং পিছিয়ে নিতে গেলে তীব্র ব্যথা, তখনই আমাদের সাসপেশন থাকবে যে এটা ফ্রোজেন শোল্ডার হতে পারে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা একটা এক্সরে করতে পারি তার কোনো জয়েন্টে ভাঙা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। আমরা ব্লাড সুগার, থাইরয়েড এগুলো পরীক্ষা করতে পারি। কিছু রোগ আছে এগুলো একদম ফ্রোজেন শোল্ডারের মতোই প্রেজেন্ট করে, যেমন সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস। জয়েন্টের আরও কিছু রোগ আছে, সেগুলো এক্সক্লুড করার জন্য অনেক সময় জয়েন্টের আল্ট্রাসোনোগ্রাম, এমনকি জয়েন্টের এমআরআইও করা যেতে পারে। একবার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে গেলে সেক্ষেত্রে যদি এক্সেসিভ মুভমেন্ট আসলে করে, বা অনেক সময় রোগীরা ভাবেন যে আচ্ছা এখন আমি এক্সারসাইজ করে ঠিক করে ফেলি, সেটির ক্ষেত্রে আসলে আপনাদের কোনো উপদেশ আছে কিনা, বা বাসায় কি করতে পারবেন? আসলে ফ্রোজেন শোল্ডারের ম্যানেজমেন্টের তো অনেকগুলো ধাপ। একটা ধাপ হচ্ছে কি আপনার পরামর্শ, একটা ধাপ হচ্ছে ওষুধ, আর একটা হচ্ছে ব্যায়াম। ব্যায়ামের ক্ষেত্রে আমরা বলবো যে যার একবার ফ্রোজেন শোল্ডার হয়ে যায় তার জন্য আদর্শ হচ্ছে কি ফিজিওথেরাপি নেওয়া। ফিজিওথেরাপি বা একজন ফিজিয়াট্রিস্ট আপনাকে গাইড করবে যে আপনি কোন ধরনের ব্যায়াম করলে এই ফ্রোজেন শোল্ডার খুব দ্রুত উন্নতি হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমরা বলি যে শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন বা শোল্ডার জয়েন্টের রোটেশন, মানে হাতটাকে ঘোরানো, হাতটাকে উপর তোলা, নিচে নামানো, এই এক্সারসাইজগুলো বাসায় করলে রোগী খুব উপকার পেতে পারে। অনেক সময় রোগীর ফ্রোজেন শোল্ডার হলে জয়েন্ট এত রেস্ট্রিক্টেড হয়ে যায় রোগী ব্যায়াম করতে চায় না, বা ব্যায়াম করতে গেলে তীব্র ব্যথা পায়।
তখন আমরা বলি যে সে যদি একটু গরম শেক নেয় আচ্ছা আচ্ছা অথবা ঠান্ডা গরম শেক মিক্স করে নেয় তখন কিন্তু পেইন কিছুটা কমে যায় উপশম এবং হয়। সেক্ষেত্রে কিন্তু সে বাসায় ব্যায়াম করতে রাজি হয়। তবে বাসায় ব্যায়াম যাই করুক, ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে যদি ফিজিওথেরাপি নিয়ে থাকে সেক্ষেত্রে উপকার বাসায় ব্যায়ামের চেয়ে অনেক বেশি। স্যার ফ্রোজেন শোল্ডারের মেডিকেল কিংবা সার্জিক্যাল কোনো ট্রিটমেন্টস আছে কিনা সেটি সম্পর্কে একটু জানাবেন। মেডিকেল ম্যানেজমেন্ট ইজ মেইন স্টে অফ ট্রিটমেন্ট অফ ফ্রোজেন শোল্ডার। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে যে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে তার এই ফ্রোজেন শোল্ডার কেন হলো। কারণটা কারণ খুঁজে না বার করলে ফ্রোজেন শোল্ডারে আপনি যে ম্যানেজমেন্টই দেন এই ম্যানেজমেন্ট অ্যাকুরেট হবে না এবং কমপ্লিট হবে না এবং রিকারেন্স রেট খুব হাই থাকবে। ম্যানেজমেন্টে আপনার ফ্রোজেন শোল্ডার যাবেও না এবং এটা অন্য হাতে হয়ে যেতে পারে বা এটাও একবার উন্নতি হয়ে আবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণগুলো তো আমরা বললাম, ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের সমস্যা, পার্কিনসন, স্ট্রোক, এই কারণগুলো আমরা দেখব। যদি কারণগুলো থেকে থাকে, কারণের চিকিৎসা ফ্রোজেন শোল্ডারের চিকিৎসার আগে করতে হবে। আচ্ছা এই রোগের ট্রিটমেন্ট কিন্তু একটু উল্টো। আপনি যদি ডায়াবেটিস থেকে থাকে, ডায়াবেটিসকে অনেকের ডায়াবেটিস আছে, রোগী জানে ফ্রোজেন শোল্ডার হয়েছে, ডায়াবেটিসের কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই। ডায়াবেটিসকে গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট ফর ডায়াবেটিক ফ্রোজেন শোল্ডার। তো আমরা কারণের চিকিৎসার পাশাপাশি ফ্রোজেন শোল্ডারের জন্য কি চিকিৎসা করতে পারি, এই ক্ষেত্রে আপনি মাসেল রিল্যাক্সেন্ট অথবা অ্যান্টি নিউরালজিক ড্রাগ যেমন প্রিগাবালিন, এমিটিপটাইলিন, অনেক ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, প্যারাসিটামল, এগুলোর ভালো রোল আছে। অনেক ক্ষেত্রে আমরা বলি যে রোগীর মেডিকেল ম্যানেজমেন্টের সাথে সাথে ফিজিওথেরাপির সাথে সাথে অনেক সময় আমরা ইন্টারভেনশনাল প্রসিডিউর করি। যেমন হচ্ছে এই যে শোল্ডার জয়েন্ট আছে, এই শোল্ডার জয়েন্টে যদি আপনি ইন্টারলেশনাল এবং বা ইন্টার আর্টিকুলার যদি স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকেন, ট্রায়ামসিলোন বা যে কোনো স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফ্রোজেন শোল্ডার খুব ড্রামাটিক রেসপন্স হয়ে থাকে। এগেন আমরা বলবো যে এই ইন্টারন্যাশনাল ইনজেকশনের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধা এটা যে খুব ড্রামাটিক রেসপন্স করে এবং অসুবিধা হচ্ছে রুগী মনে করে যে আমি ইনজেকশন দিয়েছি, আমি ভালো হয়ে গেছি, আমার আর ব্যায়ামের দরকার নেই। সেক্ষেত্রে এই ইনজেকশন দেওয়ার কারণে কিন্তু রিকারেন্স রেট খুব হাই থাকে। অনেক সময় রুগী মনে করে যে ইনজেকশন দিয়েছি, ভালো হয়েছে, আবার হলে আবার ইনজেকশন দিব, তখন কিন্তু মূল রোগের যে অ্যাটেনশন, ডায়াবেটিস কন্ট্রোল, ব্যায়াম, ওগুলো কিন্তু আসলে দেখা হয় না। এটা কিন্তু এটা একটা সাইড ইফেক্ট। তো এছাড়া অনেক সময় কিছু রিফ্র্যাক্টরি ফ্রোজেন শোল্ডার থাকে যেগুলো মেডিকেল ম্যানেজমেন্ট, ফিজিওথেরাপি, ইনজেকশন কোনোটাতেই লাভ হচ্ছে না। তখন কিন্তু অর্থোপেডিক্স সার্জনরা আর্থোস্কোপির মাধ্যমে শোল্ডারের যে অ্যাডেশনটা খুলে দেয় অথবা কিছু মাইক্রোভাস্কুলার সার্জারি করে। এই সার্জারিগুলো কিন্তু রেয়ার ক্ষেত্রে লাগতে পারে, যেটা মেডিকেল ম্যানেজমেন্ট এবং ইনজেকশন এগুলোতে রেসপন্স করে না। সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার কেসেসের ক্ষেত্রে অবশ্যই যদি লাগে সেক্ষেত্রে অপশনস আছে। একেবারেই চমৎকার বলেছেন স্যার। আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে, আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসব। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে। স্পেশালি আপনাকে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ওমেগা 3 এবং ওমেগা 6-এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার DHA, EPA, ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়িক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে, কারণ বাদামও যেটা করে আপনার ব্রেনের সক্রিয়তা বাড়ায়, পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়, ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু ডিমেনশিয়া, আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য, প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি। এতে যেরকমভাবে আমরা ওমেগা 3 পাবো, সেরকমভাবে EPA, DHAটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব। এরপরে ভিটামিন কে যুক্ত খাবার। ভিটামিন কে আমাদের ব্রেনের, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায়, পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে। তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনেও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এগুলো আমাদের ব্রেনের জন্য
খুবই উপকারী। কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায়। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া পটাশিয়ামযুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এটা আমাদের ব্রেইনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। যেরকম আপনার কলা, খেজুর, বেদানা, তরমুজ, এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভালো পাওয়া যায়। এরপরে স্ট্রবেরি বা বেরিজযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রয়েছে, যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিজ জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো। এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, যেগুলো আমাদের কী করবে, ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। অ্যাভোকাডো রাখতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। 1 গ্লাস করে দুধ বা 1 কাপ করে দই রাখতে পারেন। দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কিউব বা 2 কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? ফ্রোজেন শোল্ডার খুব ভয়াবহ কোনো রোগ নয়, যদিও এই রোগে যারা আক্রান্ত হয় তারা তীব্র ব্যথায় ভোগেন। আমাদেরকে লক্ষ্য করতে হবে এই রোগের কারণ কি, কারণ খুঁজে বের করতে হবে। এবং ফ্রোজেন শোল্ডার ভালো হতে কিন্তু কিছু সময় লাগে। অনেক সময় রোগীরা খুব ড্রামাটিক রেসপন্স চায় বা খুব দ্রুত সুস্থ হতে চায়। আমি পরামর্শ দিব যে ফ্রোজেন শোল্ডার একটু আস্তে ভালো হয়, আস্তে যাদের ভালো হয় তাদের এটা আর রিকার করে না বা অন্য জয়েন্টে আর হয় না। আস্তে ভালো হওয়া মানে আমি বলবো যে এই রোগের জন্য খুব বেশি ব্যথানাশক ওষুধ বা খুব বেশি ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দেওয়া হচ্ছে, ফিজিওথেরাপি বা বাসায় ব্যায়ামের মাধ্যমে যদি ফ্রোজেন শোল্ডার স্লোলি ভালো হয়, সেটাই কিন্তু পার্মানেন্ট ভালো হওয়া এন্ড বেটার আউটকাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ফ্রোজেন শোল্ডার নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বাচ্চারা কিন্তু অতটা ধৈর্যশীল হয় না, তো ওরা অনেক সময় ওয়ার্ম আপ ছাড়াই খেলাটা শুরু করে, যার কারণে অনেকেই কিন্তু ইনজুরির শিকার হন। যেমন হয়তো তার ফুটবল কিক করতে যে লিগামেন্ট ইনজুরি হলো, অ্যাঙ্কেল স্প্রেইন হয়, এরকম কিন্তু খুব কমন একটা ইস্যু। আবার অনেক সময় পড়ে যায় খেলাধুলা করতে গিয়ে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই খুব কমন একটা ইস্যু, মানে যেটা আমরা বলি আঘাত পেলে সঙ্গে সঙ্গে দুইটা জিনিস করা। একটা হলো জায়গাটাকে ইমোবিলাইজ করে দেওয়া, মানে নড়াচড়া না করা। অনেক সময় আমরা এক্ষেত্রে ভুল করি, সেখানে আরও মাসাজ করি, বিভিন্ন রকম করি, সেক্ষেত্রে ওখানে তার মানে যে সফট টিস্যু ইনজুরি হয় সেটা আরও বেড়ে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।